আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। চলতি বছরের জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পরপরই 2023 সালে 7ই অক্টোবর শুরু হওয়া গাজা যুদ্ধ তথা ইসরায়েলের নির্বিচার হামলা বন্ধের উদ্যোগ নেন ডোনাল্ড ট্রাম্প। তার কথামতো যুদ্ধবিরতিতেও রাজি হয় ইসরায়েল। শুরুতে ট্রাম্পের এই পদক্ষেপ খানিকটা প্রশংসিত হলেও কয়েকদিন পরই তার মূল উদ্দেশ্য প্রকাশ হয়ে যায়। তিনি নিজেই গাজা দখলের ঘোষণা দেন। মার্কিন প্রেসিডেন্টের এমন ঘোষণার প্রতিবাদ হয়েছে বিভিন্ন দেশ ও মহল থেকে, বিশেষ করে কয়েকটি আরব দেশ এতে নড়ে চড়ে বসেছে। ট্রাম্পের এমন ভয়ঙ্কর পরিকল্পনা থামাতে জোরালো উদ্যোগ নেয় জর্ডান ও মিশর। এমনকি তড়িঘড়ি ওয়াশিংটন সফর করেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ। গাজার প্রতিবেশী দেশ দুটির পক্ষ থেকে বিকল্প প্রস্তাবনা কি হাজির করা হয়েছে। জর্ডান ও মিশরীয় সূত্রের বরাত দিয়ে গত সপ্তাহে মিডল ইস্ট আই এক প্রতিবেদনে জানায়, ট্রাম্পের গাজা দখল ঠেকাতে দুই দেশ যে উদ্যোগ নিয়েছে সেটার প্রাথমিক বিজয় হয়েছে। কিন্তু সপ্তাহ না পেরোতেই জর্ডান ও মিশরীয় সূত্রে সেই দাবি হতাশায় পরিণত হয়েছে। অর্থাৎ ওপরে আশার বাণী শোনালেও ট্রাম্পের নেতৃত্বে গোটা ইসরায়েল প্রতিষ্ঠার অংশ হিসেবে গাজা দখলের পরিকল্পনা ঠিকঠাক মতোই এগিয়ে চলছে। খোদ ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ নিজেই সোমবার এমন তথ্য দিয়েছেন। তিনি বলেছেন, নতুন সেনাপ্রধান আয়াল জামিরের নেতৃত্বে এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সমর্থনে ইসরায়েলি সামরিক বাহিনী গাজা উপত্যকা দখল করার জন্য প্রস্তুত। আনাদুলু জানায়, নেসেটের এক বৈঠকে স্মোটরিচ বলেন, লেবাননের হিজবুল্লাহ এখন কয়েক দশকের মধ্যে সবচেয়ে দুর্বল অবস্থায় রয়েছে। সিরিয়ায় স্থলপথে সরবরাহ ব্যবস্থা বিচ্ছিন্ন করা হয়েছে। শুধু ইসরায়েলের অর্থমন্ত্রীর ঘোষণাই নয়, আরও কিছু কর্মকাণ্ডে স্পষ্টতই বোঝা যাচ্ছে আমেরিকার সহায়তায় গাজা দখলের দিকে দ্রুততর অগ্রসর হচ্ছে ইসরায়েল। এরই অংশ হিসেবে যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে এসে ইসরায়েল 4টি শর্ত জুড়িয়ে দিয়েছে, যার অন্যতম হল হামাসকে গাজা থেকে তাড়াতে হবে। মঙ্গলবার ইসরায়েলি টিভি চ্যানেল কানকে দেয়া সাক্ষাৎকারে দেশটির যুদ্ধকালীন মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য এলি কোহেন বলেন, যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের 4টি শর্ত রয়েছে। প্রথম শর্ত, 7ই অক্টোবর এবং তার আগে যেসব ইসরায়েলি গাজায় বন্দী করা হয়েছে তাদের সবাইকে মুক্তি দিতে হবে। দ্বিতীয় শর্ত, গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসকে গাজা থেকে বিদায় নিতে হবে। তৃতীয়, গাজা উপত্যকাকে অবশ্যই সম্পূর্ণ অস্ত্রমুক্ত করতে হবে। এবং চতুর্থ, পুরো গাজা এলাকায় ইসরায়েলের নিরাপত্তা সংক্রান্ত নিয়ন্ত্রণ থাকবে। গাজার স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী 15 মাস ধরে চলা যুদ্ধে ইসরায়েলি বাহিনী 2 লাখেরও বেশি বাড়িঘর ধ্বংস করেছে এবং আরও 1 লাখ বাড়িঘর গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এভাবে নির্বিচারে বাড়িঘর ধ্বংসের উদ্দেশ্য হল ফিলিস্তিনিরা যেন তাদের বসত বাড়িতে ফিরতে না পারে। এমনটাই বলছেন জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের স্থায়ী প্রতিনিধি রিয়াদ মনসুর। এক বিবৃতিতে তিনি জোর দিয়ে বলেছেন, গাজা উপত্যকায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। তাদের লক্ষ্য গাজাকে বসবাসের অযোগ্য এলাকায় পরিণত করা। ফিলিস্তিনিরা অভিযোগ করেছেন, ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন করে এখনও গাজায় ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে। এতে 2 লাখ তাঁবু ও 60,000 ভাসমান বাড়িঘরে প্রবেশে জটিলতা সৃষ্টি হয়েছে। যুদ্ধবন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। জানুয়ারিতে ক্ষমতায় বসার পর রাশিয়ার সঙ্গে হাত মিলিয়ে সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন তিনি। ফলে অনেকটা বেকায়দায় পড়েছে কিয়েভ। বেশ কিছুদিন ধরেই যুক্তরাষ্ট্রের দেয়া আর্থিক সহায়তার বিনিময়ে ইউক্রেনের খনিজ সম্পদের উপর অধিকার দিতে চাপ দিয়ে আসছিলেন ডোনাল্ড ট্রাম্প। জবাবে জেলেনস্কি বলেছিলেন, আমি আমার দেশ বিক্রি করতে পারি না, বরং আমি আমার দেশ রক্ষার জন্য লড়াই করছি। কিন্তু অর্থের বিনিময়ে নিজের এই মন্তব্য থেকে সরে আসলেন জেলেনস্কি। বুধবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এমনটাই জানিয়েছেন। এক বক্তব্যে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে $350 বিলিয়ন দিয়েছে। আমরা সেই অর্থ ফেরত চাই। আমরা বড় সমস্যায় থাকা দেশকে সাহায্য করেছি, কিন্তু আমেরিকার করদাতারা এখন তাদের অর্থ ফেরত পেতে চায়। এরপরই খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বড় ধরনের চুক্তিতে রাজি হয় ইউক্রেন। কিয়েভের একজন সিনিয়র কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, বেশ কিছু ভালো সংশোধনী নিয়ে আমরা একমত হয়েছি এবং এটিকে একটি ইতিবাচক ফল হিসেবে দেখছি। বিষয়টি নিয়ে শুক্রবার ট্রাম্প ও জেলেনস্কির বৈঠকে বসার কথা রয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলছে, শুরুতেই ইউক্রেনের খনিজ সম্পদের উপর যুক্তরাষ্ট্র যে $50,000 কোটি মার্কিন মালিকানা দাবি করেছিল তা থেকে তারা সরে এসেছে। তবে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে নিরাপত্তাজনিত নিশ্চয়তা দেওয়ার ব্যাপারে কোনো আশ্বাস দেওয়া হয়নি, অথচ এটি ইউক্রেনের মূল দাবির একটি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, চলতি সপ্তাহে ওয়াশিংটনে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর হবে বলে আশা করছেন তিনি। দুই নেতা একে অপরকে নিয়ে আক্রমণাত্মক বক্তব্য দেওয়ার পর মঙ্গলবার এই কথা বলেন ট্রাম্প।
ইউক্রেনের রাষ্ট্রীয় ভূতাত্ত্বিক সমীক্ষা সংস্থার হিসাব অনুযায়ী বিশ্বের গুরুত্বপূর্ণ কাঁচামালের 5%ই রয়েছে ইউক্রেনে। এর মধ্যে রয়েছে প্রায় 1,90,00,000 টন গ্রাফাইটের সুনির্দিষ্ট মজুদ, যা খনিজ সরবরাহে ইউক্রেনকে বিশ্বের শীর্ষ 5 দেশের একটিতে পরিণত করেছে। গ্রাফাইট বৈদ্যুতিক গাড়ি তৈরিতে ব্যবহৃত হয়। ইউরোপের মোট লিথিয়াম ভাণ্ডারের 1/3 রয়েছে ইউক্রেনে। বর্তমানে ব্যাটারি তৈরির মূল উপাদান লিথিয়াম। 2022 সালে ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর আগে টাইটানিয়াম উৎপাদনে ইউক্রেনের বৈশ্বিক হিস্সা ছিল 7%। উড়োজাহাজ থেকে শুরু করে বিদ্যুৎ কেন্দ্র সবকিছুতে ব্যবহৃত হতো এই হালকা ধাতুটি। আরও কিছু খনিজের উল্লেখযোগ্য মজুদ রয়েছে ইউক্রেনে। অস্ত্র, বায়ুবিদ্যুতের টারবাইন, ইলেকট্রনিক ও আধুনিক বিশ্বের অন্যান্য গুরুত্বপূর্ণ পণ্য উৎপাদনে ব্যবহৃত হয় 17টি উপকরণের এই বিরল খনিজ। তথ্য বলছে, ইউক্রেনে খনিজ সম্পদের ভূগর্ভস্থ কিছু মজুদ এরই মধ্যে দখল করে নিয়েছে রাশিয়া। ইউক্রেনের অর্থমন্ত্রী জুলিয়া সিভরিডিয়াস্কার মতে, বর্তমানে রাশিয়ার দখলে রয়েছে ইউক্রেনের $35,000 কোটি খনিজ সম্পদের ভাণ্ডার। ভূরাজনৈতিক ঝুঁকি বিষয়ক কানাডা ভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান সেকডের 2022 সালে এক মূল্যায়নে প্রমাণ করে দেখিয়েছে যে রাশিয়া ইউক্রেনের 63% কয়লা খনি, ম্যাঙ্গানিজ, সিজিয়াম, ট্যানটালাম ও বিরল খনিজ ভাণ্ডারের অর্ধেক দখল করেছে। সেকডের প্রধান রবার্ট মুগাহ বলেন, এই ধরনের খনিজ সম্পদ ইউক্রেনের রাশিয়ার অব্যাহত আক্রমণের ক্ষেত্রে কৌশলগত অর্থনৈতিক মাত্রা যোগ করেছে। খনিজ সম্পদের ভাণ্ডার দখল করে মস্কো ইউক্রেনের আয়ের উৎসের প্রবেশাধিকার বন্ধ করে দিয়েছে এবং নিজস্ব সম্পদের ভিত্তি প্রসারিত করেছে। এতে খনিজ সম্পদের সরবরাহে বৈশ্বিক শৃঙ্খলা নেতিবাচক প্রভাব পড়ছে। স্বাভাবিক কারণেই যুক্তরাষ্ট্র ও ইউক্রেন খনিজ সম্পদ ইস্যুতে যে চুক্তি করতে যাচ্ছে তাকে প্রতারণা বলে অভিহিত করেছে রাশিয়া। ট্রাম্প যখন গাজা দখলে বদ্ধপরিকর, তার একটি প্ল্যান নিজেই প্রকাশ করেছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি এই সংক্রান্ত একটি ভিডিও বুধবার ছড়িয়ে পড়েছে বিভিন্ন গণমাধ্যমে। ট্রাম্প, ইলন মাস্ক ও নেতানিয়াহুকে নিয়ে তৈরি করা সে ভিডিওতে নতুন গাজার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। ট্রাম্পের নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ভিডিওটি শেয়ার করেছেন ট্রাম্প নিজেই, যা নিয়ে রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়েছে। এর আগে ফেব্রুয়ারি মাসের শুরুতেই ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে গাজা উপত্যকা দখল করে একে মধ্যপ্রাচ্যের রিভেরা বা বিলাসবহুল নগরী বানানো হবে। ছড়িয়ে পড়া ভিডিওতে তার ঘোষণারই বহিঃপ্রকাশ ঘটানো হয়েছে। ভিডিওতে দেখা গেছে সব ধরনের বিলাসিতা তথা গগনচুম্বী অট্টালিকা, জমজমাট বাজার, স্ট্রিপ ক্লাব, সমুদ্র সৈকত সব মিলিয়ে এক ট্রাম্পীয় বিলাসবহুল জীবনযাপনের প্রতিচ্ছবি। ভিডিও শুরুতে বর্তমান যুদ্ধবিধ্বস্ত গাজার চিত্র দেখানো হয়। এরপর দৃশ্যপট পাল্টে এক রূপান্তরিত গাজা দেখানো হয়, যেখানে রয়েছে সমুদ্রের ধারে পার্ক করা বিলাসবহুল ইয়ট, রাস্তায় দামি স্পোর্টস কার, এমনকি এম্পায়ার স্টেট বিল্ডিং এর মতো দেখা যাচ্ছে গগনচুম্বী ভবন। ইলন মাস্ক সমুদ্র সৈকতে খাবার উপভোগ করছেন আর বেলি ড্যান্সাররা অতিথিদের বিনোদন দিচ্ছে। একটি বাজার এলাকায় একটি শিশু ট্রাম্পের প্রতিকৃতির বেলুন হাতে দাঁড়িয়ে আছে। নাইট ক্লাবে ট্রাম্প একজন নর্তকীর সঙ্গে আর মাস্ক সৈকতে টাকা ওড়াচ্ছেন। শহরের মাঝখানে ট্রাম্প গাজা লেখা বিশাল বিল্ডিং, যা বোঝাচ্ছে কে আসল নিয়ন্ত্রক। সেই সঙ্গে সুভেনিয়ার হিসেবে বিক্রি হচ্ছে ট্রাম্পের মূর্তি। সবচেয়ে নিন্দনীয় দৃশ্যটি দেখা মেলে ভিডিওর শেষাংশে, যেখানে ট্রাম্প ও নেতানিয়াহু সৈকতের একটি সুইমিং পুলের উপর খোলামেলা পোশাকে গ্রীষ্মকালীন অবকাশ যাপন ও পানীয় উপভোগ করছেন। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।